আঁধারের কুয়াশা অবরুদ্ধ করেছে চারিপাশকে। সন্ধে নামছে। মাটির বারান্দায় দুহাত একত্রিত করে উদাসীন চোখে গগনে চেয়ে আছে তিহা। তার মন আজ ভীষণ খারাপ। সে নিজেও জানে না, একটু একটু করে আদ্র নামক বদলোকটি তার ভিতরে জায়গা দখল করেছে। সেই বদলোকের সঙ্গে বদাচরণ করবার নিমিত্তেই মন বাড়িতে হট্টগোল আজ। তিহার ঘুমট সুরত অত্যন্ত তাই প্রকাশ করছে। দূর থেকে আদ্র দেখলো একটা ফুরে সাই করে উড়ে চলে গেল সামনে দিয়ে। আদ্র চোখ ফিরিয়ে দীর্ঘ শ্বাস ফেলল। নিজেকে বড়ই বেশি সস্তা করে ফেলেছে তিহার নিকট। সময় ফুরোয়নি। এখন থেকে তিয়াকে বুঝতে হবে, এটা বৈবাহিক সম্পর্ক, একটা সংসার, কোনো মন অভিমানের খেলা অথবা নাট্যকলা নয়। আজ অনেক দিন পর আদ্র সিগারেট খেতে ইচ্ছে করছে। আশেপাশে তাকিয়ে সে পুনরায় তিয়ার প্রতিমূর্তি দেখল। ফের বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘ শ্বাস বাতাসে মিশিয়ে দিয়ে প্রস্থান করে দ্রুত চলে গেল। উনুন ঘরে ধোঁয়া হামাকুড়ি খাচ্ছে। বাঁশ ভেজা ছিল, আমেনা খেয়াল করেনি। তা দিয়ে আগুন জ্বালাতে গিয়ে প্রাণ যায় যায় অবস্থা। আগুন ধরে নেমে যায়। এমন চলতে থাকলে আগামী 1 ঘন্টায় শাক ভাজা হবে না। আমেনা ঠোঁট উল্টে কপালের ঘাম মুছল। পেছন ফিরে তারা বেগমকে ডাকতে নিলে দেখলো তিনি আসছেন। আমেনা পুনরায় আগুন জ্বালানোর প্রস্তুতি গ্রহণ করে। তারা বেগম শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে রান্নাঘরে ঢুকলেন। ধমকের সুরে বললেন, এখনো হয়নি? আমেনা পুরো চোখ মেলে তাকালো। বিরক্তির স্বরে শাসালো বাসগুলোকে, এই তোদের জন্য আমার বকা শোনা লাগবে এখন? তোরা ধরবি নাকি আমি ছুঁড়ে ফেলবো ওই ময়লার পুকুরে? ডুবে পচবি তখন, কেউ ব্যবহার করবে না দেখিস। তারা বেগম রাগ হয়ে যায়। মেয়েটা বড় হলেও ভারী পাগলাটে ধরনের। আসে পড়াশোনা অতি মনোযোগী, গ্রামে থাকলেও কথাবার্তায় শুদ্ধতার চিহ্ন রাখতে চায়। এই নিয়ে প্রথম প্রথম কত হাসাহাসি মানুষের, এমন অবশ্য সবারই অভ্যেস হয়ে যায়। গ্রামগঞ্জে শুদ্ধ ভাষায় কেউ কথা বললে তাকে বিদেশি অথবা বিলেতি বলা হয়। এখন অবশ্য এই মনোভাব অনেকটাই কমেছে, দেশ উন্নত হচ্ছে। তারা বেগম কতগুলি পাটকাঠি নিয়ে এলেন। আমিনাকে শুনিয়ে শুনিয়ে বললেন, আগুন ধরাইতে জানে না, আইসে রান্না করতে, দেখি সর। আমিনা আদুরে সুরে বিরোধিতা করে, মা, তোমার শাক ভাজার চেয়ে আমারটা বেশি ভালো হবে। তারাবানু বললেন, ওরে বাপ রে, আমার সাও আমার এই শিখাইতে আইসে, তুই সরবি নাকি? মায়ের রণমূর্তি দেখে আমেনা সরে বসলো। তারা বেগম মিনিটের মাথায় দাও দাও আগুন জ্বালিয়ে ফেললেন। কড়াই বসিয়ে শাক ভাজতে বসলেন। আমেনা হাঁটুতে মুখ গুজে বাইরে তাকালো। দূরে তাক ইতিহাকে নিবিষ্ট হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে উৎসুক কণ্ঠে বলল, ভাবি ওভাবে দাঁড়িয়ে আছে কেন? তারা বেগমও তাকালেন, দেখে বললেন, তুই যেখানে আমিও তো সেখানে, কেমনে জানবো? জিজ্ঞেস কর, দেখা তোর মন খারাপ লাগতেছে। আমেনা চটজলটি উঠে দাঁড়ালো। যেতে নিয়েও কি মনে করে যেন বসে পড়লো। তারা বেগম প্রশ্ন ছুড়লেন, কিরে, গেলি না? আমেনা দুদিক মাথা নাড়ায়। আমেনা বলতে লাগলো, বইয়ে পড়েছি, মানুষের অনেক গোপন আর ব্যক্তিগত জিনিস থাকে। সব জায়গায় গিয়ে দখলদারি করাটা অভদ্রতার লক্ষণ। আমি তো ভদ্র, তাই আমার যাওয়াটাই উচিত হবে না। ভাবিকে দেখে মনে হচ্ছে সে কিছু ভাবছে। ভাবুক, নিরিবিলিতে ভাবলেই তো সব অঙ্কের সমাধান বের হবে, তাই না? তারা বেগম অপলক আমেনার দিকে চেয়ে রইলেন। মেয়েটা দিন দিন বড় হচ্ছে, এক সময় তাকেও বিয়ে দিয়ে দিতে হবে। তখন তারা বেগম কি করে থাকবেন? আমেনা বোধহয় জানেই না তার মা সবসময় বকলেও কতটা ভালোবাসেন ভিতরে ভিতরে। আমেনাকে পরের হাতে তুলে দেওয়ার কথা কল্পনায়ও আসলেও তার চোখে পানি জমে। তারা বেগম রান্নায় মনোযোগ দেন। যখন সময় হবে তখন দেখা যাবে, আগে ভাগে এত ভাবের কিছু নাই। টিয়া সত্যিই ভাবছিল, তার করা কাজ কি সঠিক নাকি ভুল। এমন
এবং মস্তিষ্ক দুটোই উত্তর দিয়েছে ভুল। টিয়া লজ্জিত, অনুতপ্ত নিজের কর্মের কারণে। আদ্রকে চিনতে এত বড় ভুল কিভাবে করলো সে? আজ কতদিন বিয়ের, আদ্র তো ছোঁয়া দূর। টিয়াকে মজা করেও একটি সেন্সিটিভ কথাও বলেনি। হ্যাঁ, ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে প্রায়ই, এটা স্বাভাবিক। আদ্র যে টিয়াকে পছন্দ করে কেউ বেশ টের পায় তা। শুধু ভয় হয় নতুন করে কোনো সম্পর্কে জড়াতে। ফের যদি কোনো ধোকায় পড়তে হয়। 20 বছরের বিবাহিত জীবন ভেঙে যেতে দেখেছে টিয়া। সেখানে আদ্র কেমন, কি অতিথি কি কি করেছে, তো কিছুই তো জানে না সে বলতে গেলে। একসময় ধ্যানবাগে আজানের মধুর ধ্বনিতে টিয়া দুর্বল হাতে মাথায় উন্নত তুলে নেয়। পশ্চিম আকাশে সূর্য নেই, আরক্ত বর্ণ লেপ্টে আছে। টিয়া মন দিয়ে আজান শুনল, মনে মনে জবাব দিল। আজান শেষে আকাশের বিশাল বুকে এলোমেলো দৃষ্টি ফেলে প্রার্থনা করল, আমাকে একটা পথ খুঁজে দাও। এই সম্পর্ক এগিয়ে নিয়ে যাব, নাকি এখানেই সব শেষ করে দিব? এর ভবিষ্যৎ কি? আদ্র সাহেব কোনোদিন আমাকে কাঁদাবেন না তো? এত এত প্রশ্নের ভিড়ে উত্তরের ঝুড়িটা যে একদম শূন্য। আপনি সাহায্য করুন আমায়। আপনি ছাড়া কেউ সাহায্য করতে পারবে না আমাকে। অনিন্দ তো ভালো আছে, তাহলে আমাকেও ভালো রাখুন। আমাকে একটা রাস্তা দেখান দয়া করে, আর কিচ্ছুটি চাই না। টিহা! পেছন থেকে আচমকা আদ্রর ডাক শুনে চমকে উঠে টিয়া। ঘুরে দাঁড়াতেই আদ্রকে চোখে পড়ল। ধাতস্থ হয় সে, মৃদু রং ফেলে কম্পিত কণ্ঠে জবাব দেয়, বলুন। আদ্র কিছু বলে না, এগিয়ে আসে। সিগারেট খেতে খেতে টিয়াকে নিয়ে অনেক ভেবেছে সে। টিয়ার জায়গাটা বোঝার চেষ্টা করেছে। টিয়া ওর জীবনে যে ধাক্কাটা খেয়েছে এটা অনেকেই খায়, কিন্তু সবাই আটকে থাকে না। অনেকেই বের হয়ে আসে, অনেকে আসতে চায়। টিয়াও হয়তো চাইছে, কিন্তু পারছে না। কিছু কিছু অতীত চাইলেই ছুঁড়ে ফেলে দেওয়া যায় না। অতি গোপনে তাকে লুকিয়ে তার বুকে বোঝার ন্যায় সঙ্গে নিয়ে চলতে হয়। টিয়ার অতীতটাও ওরকম। যতদিন সে বেঁচে আছে থাকবে, ততদিন হয়তো মনে পড়বে কেউ একজন তাকে দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেলে চলে গিয়েছিল। হয়তো সেই সংজ্ঞা থেকে তার মন বলতে শিখেছে, পৃথিবীর সব পুরুষরাই সমান, একরকম। আদর কিছু কিছু কাজ হয়তো সেই পুরনো অতীত চোখে ভেসে ওঠে টিয়ার, তাই নিজেকে না সামলাতে পেরে পাগলামি করে বসে। আদ্র তো বড়, তার উচিত টিয়াকে সময় দেওয়া, অত্যন্ত এতটুকু সময় দেওয়া যাতে করে টিয়া কোনোদিন কোনো অভিযোগ না তুলতে পারে আদ্রর নামে। অনেকক্ষণ যাবৎ আদ্রকে চুপ করে থাকতে দেখে টিয়া আবার প্রশ্ন করে, কি হলো, কিছু বলবেন? হুম হুম। আদ্র ধ্যান লাগে। টিয়া অন্যদিকে চোখ ফিরিয়ে সম্মতি দিল, বলুন। প্রত্যুত্তরে শোনা যায় একটা হতাশা মিশ্রিত দীর্ঘ শ্বাস। টিয়া আবার চমকে, লোকটার নিঃশ্বাস এত ঘন। আদ্র বলল, আমি সরি টিয়া, তোমার সাথে অনেক বাজে বাজে আচরণ করে ফেলেছি। রিয়েলি সরি, মন থেকে বলছি। টিয়ার বুকের ভার কমে, জমাট লাগা বরফ গলতে শুরু করলো। ভদ্রলোকটা এতটাও বদ না যতটা সে ভেবেছিল। টিয়া নরম গলায় বলল, ইটস ওকে। আর শোনো। এক সেকেন্ড থেমে টিয়া আবার বলল, আমিও সরি, আমিও কি থেকে কি করে ফেলেছি। ইটস ওকে। আদ্র ঠোঁটের কিনারে স্পষ্ট হাসি। টিয়া দেখতে পেল না কথার ফুলঝুরি ফোটে। যে অভিমানে এতক্ষণ দূরে দূরে ছিল দুজনে, সেই সময়টুকুতেই কত কথা জমে গেছে। একে একে গল্প জমে ওঠে। একটু পর এক বাটি ছানাচুর মুড়ি হাতে আমেনা আসে। তার একটু পর আসে তারা বেগম, তার হাতে শীতল পাটি। আকাশে এত বড় চাঁদ উঠেছে, আগামী 2 দিনে জ্যোৎস্না বোধ হয়। চাঁদের ঠিকরে আসা আলোয় চারিপাশ আলোকিত। একটা
টিম টিম করে জ্বলতে থাকা বৈদ্যুতিক আলো নিজের উপস্থিতির কথা জানান দিচ্ছে, যদিও তা ছাদের আলোর সামনে একদম ফিকে। চারজনে সেই আলোতে একে অপরের মুখ চেয়ে চেয়ে গল্পে মেতে উঠেছে। এক নক্ষত্র মণ্ডল জমা রোষা বেশ মিলিয়ে গেছে। তার বদলে ভেতরে বাড়ি ভরে উঠেছে স্ফুটিত উল্লাসে।